অসাধারণ। কারণ এই যে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, নির্মল বাতাস, সঙ্গে আপনার সুমধুর বাঁশির সুর, সব কিছু মিলে পরিবেশটাকে একদম আলাদা করে দিল। শুরুতেই জানতে চাই যে কেমন আছেন আপনি? ভালো আছি। কেমন আছেন? আমিও ভালো আছি। এখন আরও খুব বেশি ভালো আছি, কারণ এই যে এই পরিবেশে সঙ্গে আপনার বাঁশির সুর। কারণ আজকে যেহেতু আপনাকে পেয়েছি, অবশ্যই আপনার গল্প শুনবো, আপনার বাঁশির সুরও শুনবো। তবে প্রথমেই জানতে চাই, এই বাঁশির সঙ্গে আপনার যাত্রাটা ঠিক কতদিন আগে শুরু হয়েছিল? একটা মজার গল্প দিয়ে শুরু করি। শুরু যেহেতু হয়েছে, বাঁশির প্রতি ভালোবাসাটা শুরু হয়েছে একটা লুপ থেকে। মূলত লুপে পড়ে বাঁশির প্রতি ভালোবাসা শুরু হয়েছে। লুপটা কেমন আমি যদি বলি, আমার এক নানা ছিল। সে আমার বয়সী নানা এরকম না, সম্পর্কে নানা, এমনি ফ্রেন্ডলি বিহেভিয়ার করতাম আমরা। ফ্রেন্ডলি আসলে নানা নাতির সম্পর্কটাই অনেক মজার থাকে। তো নানা হচ্ছে বাঁশি বাজানো শিখতো। আমি যখন একদম ছোট তখন হচ্ছে নানা বাঁশি বাজানো শিখতো। তো আমি একদিন নানাকে জিজ্ঞেস করলাম, নানা আপনি দেশে বা পৃথিবীতে এত ইনস্ট্রুমেন্ট রেখে আপনি কেন বাঁশিতে হচ্ছে আপনার ঝোঁক, বা বাঁশি কেন শিখছেন, কেন তবলা না, কেন অন্য কোনো ইনস্ট্রুমেন্ট না, কেন কিবোর্ড না? তো নানা আমাকে দুইটা অ্যান্সার দিয়েছে। একটা হচ্ছে বাঁশি বাজালে নাকি প্রেম করা যায়। আচ্ছা, অনেকগুলো প্রেম করা যায় এই বাঁশি। এটা কিন্তু আসলে আমার জানা ছিল না। আমিও জানি না, কারণ আমি এখন পর্যন্ত প্রেমে পড়ি নাই। না না, আপনি তো বাঁশি বাজাচ্ছেন অনেকদিন হয়ে গেছে। আপনার প্রেমের গল্পে আসবো আমরা, আগে এই গল্পটা শুনে নেই। তো একটা অ্যান্সার ছিল যে প্রেম করা যায়। আচ্ছা, আরেকটা অ্যান্সার হলো এটা একটু অন্যরকম। আমি অন্য কোনো ইনস্ট্রুমেন্টালিস্টদের ছোট করছি না এর মাধ্যমে, মোটেও না। নানা দ্বিতীয় যে অ্যান্সারটা দিয়েছে সেটি হচ্ছে যে, দেখ আমি তো, আমার স্বপ্ন হচ্ছে টিভিতে একসময় বাজাবো, বা আমি তো ভালো গান গাইতে পারি না, এখন আমার ইচ্ছা হচ্ছে তাইলে যেহেতু গান পারি না অন্য কিছু করি, গানের সাথে যেহেতু আছি। তো যদি আমি কিবোর্ড বাজাই তাইলে দেখা যাবে যে ক্যামেরায় শুধু হাতটুকু দেখা যায়। যদি আমি তবলা বাজাই শুধুমাত্র ক্যামেরায় হচ্ছে হাতটুকু দেখা যায়। কিন্তু আমি যদি বাঁশি বাজাই পুরো ক্যামেরা কিন্তু আমার ফেসের দিকেই থাকছে। তো এটা একটা সহজ উপায়। মানে টিভি স্ক্রিনে নিজেকে দেখার ইচ্ছা থেকে আসলে উনি মূলত বাঁশিটাকে বেছে নেয়। মানে দুইটা কারণ ছিল, একটা কারণ ছিল এরকম। তো আমার তো গলা খারাপ ছিল একদম ছোটবেলা থেকেই, যে আমার দ্বারা গান হবে না, এরকম একটা ব্যাপার ছিল। আমি গান গাইতে পারি না খুব ভালো। তো আমি চিন্তা করলাম যে নানার দ্বিতীয় অ্যান্সারটা অনেক ভালো, তো আমারও এটাই করতে হবে। তো এই যে লুপটাতে পড়লাম, এবং লুপে পড়েই আসলে মূলত বাঁশির প্রতি ভালো লাগা। কারণ এই যে বাঁশিকে বেছে নেওয়ার যে গল্পটা, নানার থেকেই আসলে বাঁশির প্রতি ভালোবাসা শুরু, নানার বুদ্ধিতে আসলে বাঁশিটাকে বেছে নেওয়া। তো সেটা তো তখন শখের বসে আপনি বেছে নিয়েছিলেন যে আপনি বংশীবাদক হবেন বা বাঁশির সঙ্গে আপনার একটা সম্পর্ক হবে, কিন্তু এই বাঁশিটাকে পুরোপুরি নিজের সঙ্গী করে নিলেন কখন? এটা যদি বলি তাহলে একদম ছোটবেলা থেকে, যদি বলতে চাই ক্লাস 4 বা 5 এই সময়টা থেকে শুরু হয়েছে, এবং সিরিয়াসলি শুরু করেছি 7-8 দিকে থেকে। তো আসলে কি মনে হয় যে বাঁশিটার সঙ্গে যাত্রাটা কতটা স্মুথ চলছে আপনার? আমি যদি আমার বিশ্ববিদ্যালয়ের কথা বলি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। আমাকে মূলত মানুষকে তো নানাভাবেই চিনে। তো আমাকে মানুষ জানে যে আমি মিউজিক করি, পাশাপাশি মানে মূলত আমাকে কানন নামটা উচ্চারণ হলে সাথে হচ্ছে বাঁশি বাজায় ছেলেটা, এরকম একটা নাম উচ্চারণ হয়, এরকম একটা শব্দ বাক্য উচ্চারণ হয়। তো মূলত আমাকে মানুষ চিনবে বাঁশি দিয়ে, আমিও এটাই চাই। তো জার্নিটা আসলেই ভালো যাচ্ছে। তার মানে আপনার নামের সঙ্গে বাঁশিটা ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। জড়াচ্ছে বলতে গেলে, কারণ বাঁশি বাদক হিসেবে তো আমরা বাংলাদেশে অনেককেই চিনি। আমি একটু যদি জায়গা পাই একজন সঙ্গীতপ্রেমী হিসেবে, মনে করে থাকি বাঁশিটা ধরে রাখতে চাই যতটুকুই পারি। আপনার বাঁশির গল্প শুনে আমার মনে হচ্ছে আমি আরেকটু কিছুক্ষণের জন্য বাঁশির সুরে হারিয়ে যাই।
আমি যত আপনার বাঁশির সুর শুনছিলাম, আমি তো কোথাও একটা হারিয়ে যাচ্ছিলাম। পাশাপাশি আপনার এই বিচ্ছেদের সুর শুনে আমরা কিন্তু দেখছি যে আকাশও তার অশ্রু ছেড়ে দিয়েছে। হতে পারে কাল্পনিকভাবে হোক বা অকাল্পনিকভাবে হোক পড়ছে। আমি আপনার চোখেও একটু বিচ্ছেদের ছোঁয়া দেখছি। আছে কোনো বিচ্ছেদের গল্প? এটা যদিও পার্সোনাল একটা বিষয়, নাই যতটুকু আসলে। আমাদের সঙ্গে শেয়ার করা যায়। হতে পারে আপনার সেই প্রিয় মানুষটি এখান থেকে আপনার না বলা কথাটি জানবে। ভালো লাগা তো মানুষের প্রতি থাকতেই পারে, তো ভালো লাগা থেকেই বাজাই। যেমন বাঁশিকেই আমি ভালোবাসি, বাঁশির সাথে আমার বিচ্ছেদ হয়নি, বাট বাজাচ্ছি। মানে খুবই টেকনিক্যালি আপনি আসলে জায়গাটা থেকে বের হতে চাচ্ছেন। ঠিক আছে, আমরা অবশ্যই ব্যক্তিগত বিষয়ে আপনাকে জোর দিব না। আমরা তো বাঁশির প্রতি আপনার ভালো লাগার কথা জানলাম, ভালোবাসার কথা জানলাম। আপনি তো একটা লম্বা সময় বাঁশিকে আপন করে নিয়েছেন, বাঁশিকে আপনি আপনার সঙ্গী করে চলছেন। এখন ভবিষ্যতে বাঁশিকে নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে, বা আপনি নিজেকে কি আসলে বংশীবাদক হিসেবে দেখতে চান? এখানে এই প্রশ্নটির উত্তর দিতে গেলে আমাকে দুইটি বিষয় খুব খেয়াল করে বলতে হবে। সেটি হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমান বাংলাদেশে মিউজিশিয়ানদের আসলে মিউজিশিয়ানই বলবো, সেরকম আসলে প্ল্যাটফর্ম নাই বলতে গেলে। ধরুন আমরা যারা বাজাই বা তরুণ উদীয়মান যারা বাজাচ্ছে, আমরা যারা আজকে একদম মেইন স্ট্রিম মিডিয়াতে যাদেরকে দেখছি, তারা ধরতে গেলে আজ থেকে 20-30 বছর আগে থেকে রান করে যাচ্ছে মেইন স্ট্রিম মিডিয়াতে। কিন্তু এখন যারা বাজাচ্ছে বা শিখছে বা তরুণ উদীয়মান মেধাবী যারা রয়েছে, তাদেরকে দেখানোর মতো আজকে সময় টিভি দেখাচ্ছে, বাট বাংলাদেশের খুব কম টিভি চ্যানেল রয়েছে যারা আসলে মিউজিশিয়ানদের, তরুণ যারা রয়েছে, তরুণ প্রতিভা যারা আছে তাদেরকে তুলে ধরার একটা ইচ্ছা শক্তিটা নেই। এবং যদি আমি আরেকটা বিষয় বলি, ধরেন আজকে দেখেন আপনি যে যারা গান গায়, যারা গায়ক যারা রয়েছে, সিঙ্গার যাদেরকে বলি, তাদেরকে তুলে ধরার জন্য যে বাংলাদেশের রিয়েলিটি শোগুলো হয়, সেই হিসেবে কিন্তু আসলে আমাদের দেশে যারা বাজায় তাদের যন্ত্র সঙ্গীত শিল্পী যারা আছে তাদের জন্য কোনো রিয়েলিটি শো বা ওই ধরনের প্ল্যাটফর্ম নেই। অন্যান্য দেশে কিন্তু হয়। বাংলাদেশের যারা বাজাচ্ছে তারা খুব কষ্ট করে বাজাচ্ছে, এবং যারা মেইন স্ট্রিমে আছে তারা তো হচ্ছে হাইলাইটেড সব জায়গায়, বাট যারা একটু পেছনের দিকে কাজ করে, একটু রুট লেভেলে যারা বাজাচ্ছে, তারা আসলেই পরিশ্রম করছে। তাদের প্রতি আমার অনেক ভালোবাসা থাকবে। এবং আপনি যে প্রশ্নটি করছিলেন যে আসলে এটা নিয়ে আগাবো কি না, এটি আসলে আমার শিক্ষক আমাকে একটি কথা বলে, যেটি হচ্ছে এখন যেটা করছো সেটা করতে থাকো, পরবর্তী ভবিষ্যৎ কী হবে, পরে কি করবা সেটা পরের চিন্তা। আপাতত বাজাতে থাকি। যদি মনে হয় যে কেরিয়ার মুভ করবো অন্যদিকে, দেন আমি একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমি চাইলে ক্যাডার সার্ভিসেও চলে যেতে পারি বা একটা সরকারি চাকুরিতেও যেতে পারি। দেখি, এখনই বলা যাচ্ছে না। অনেক সময় হয় না যে আসলে পেশা হিসেবে নেওয়া আর পছন্দের জায়গা থেকে করা। আপনি চাইলে তো আপনার অন্য চাকরির পাশাপাশি আপনার শখ পূরণ করতে পারেন, আপনি বাঁশিটাকে আপনার সঙ্গে রাখতে পারেন। কিন্তু আসলে আমি জানতে চাই, যেহেতু আপনি বাঁশির বিষয়ে আসলে অনেক কিছুই আমাদেরকে বলছিলেন, আমি যদি বাংলাদেশের প্রেক্ষাপটে জানতে চাই যে এই যে বংশীবাদক যারা আছে তাদের ভবিষ্যৎটা আসলে কি? ভবিষ্যৎ বলতে চেষ্টা করলে আসলে সব কাজেই তো সফলতা আসে, বাংলাদেশেও তাই, মিউজিশিয়ানদেরও তাই। একটাতে লেগে থাকলে ভবিষ্যৎ কেন সফল সে হবে না, এটা একটা ব্যাপার হতে পারে। আমার কথা যদি বলি, আমি ইন্ডাস্ট্রিতে ঢুকিই নাই বলতে গেলে, এবং অনেক ছোট একজন মানুষ, শিখছি, কাজ করছি। আমার এই বয়সে বা এতটুকু সময়ে যে ব্যস্ততা আমার, যারা একদম মেইন স্ট্রিমে কাজ করছে তাদের ব্যস্ততা তো একদম আকাশচুম্বী। তো সব মিলিয়ে নিজেকে ব্যস্ত রাখা বা যারা মিউজিক নিয়ে ক্যারিয়ার করতে চায়, আমার মনে হয় যে একটা ভালো জায়গায় যেতে আমরা আসলে বুঝতে পারছি যে চেষ্টা করলে সব জায়গাতেই সফল হওয়া যায়। আমরাও চাইবো যে আপনি আপনার যে ইচ্ছাগুলো আছে সেগুলো পূরণ করতে পারেন। আমি মনে হয় আপনাকে অনেক বেশি
প্রশ্নের মুখে ফেলে দিচ্ছি। আমরা যে পরিবেশে আছি আসলে এখানে কথা বলার চেয়ে মনে হয় যে বাঁশির সুরটা আমাদের সঙ্গে বেশি ভালো লাগবে। আমি আসলে যত আপনার বাঁশির সুর শুনছি মনে হচ্ছে যে আসলে আমি সব কিছুর মাঝে হারিয়ে যাচ্ছি। আপনি নিজেকে কখনো হারিয়ে ফেলেন? অবশ্যই তো হারাই, না হারালে তো বাঁশি বাজাতে পারতাম না। সো যখন বাজাই তখন শুধু শুধু বাজানোর ধ্যানেই থাকি, আবার যখন স্বাভাবিক থাকি তখন তো স্বাভাবিকই। মানে বিষয়টা কি এমন, আপনার মন ভালো থাকলেও আপনি বাঁশি বাজান, মন খারাপ থাকলেও আপনি বাঁশি বাজান? অবশ্যই, কারণ মিউজিক ইজ অল অ্যাবাউট আপনার মুড। আপনি আপনার মন ভালো লাগছে তখন একটা সুর বাজাচ্ছেন বা একটা কিছু বাজাচ্ছেন, আবার আপনার মন খারাপ আপনি তখন একটা কিছু বাজাচ্ছেন। তো সব মিলিয়ে আসলে মিউজিক। কারণ এখন আপনার মনটা কেমন? পানি আছে, আকাশ আছে, সব মিলিয়ে তো নৌকা আছে, সব মিলিয়ে মন তো প্রফুল্লই থাকার কথা, আবার খারাপও লাগছে। কেন খারাপ লাগছে? খারাপ লাগার কারণ হচ্ছে এই যে একটা পরিবেশ, এই পরিবেশে আসলে এই পরিবেশটা হারিয়ে যাচ্ছি দিন দিন। তো এর জন্য খারাপ লাগে যে হচ্ছে আমরা এই যে নদী হারাচ্ছি, পানি হারাচ্ছি, সব মিলিয়ে খারাপ লাগে। গ্রাম অনেক পছন্দ করেন? অবশ্যই, কারণ আমি গ্রামের ছেলে, গ্রামে বড় হয়েছি, গ্রাম তো পছন্দই হবে সবসময়। ছোটবেলায় গ্রামের যে পরিবেশ দেখেছেন এখন কি আসলে সেটা পান? গ্রাম তো এটা আসলে ডে বাই ডে বদলাচ্ছে। মানে গ্রামে থাকলে কি করতেন, এখন নৌকা থেকে পানিতে লাফিয়ে পড়তেন? নৌকা থেকে লাফাতাম, সাঁতরাতাম, গোসল করতাম, সব মিলিয়ে। এখন খুব ইচ্ছা করছে? হ্যাঁ অবশ্যই, কিন্তু এখন তো আপনি পানিতে নামতে পারছি না। তো এই যে এখন তো আমরা আসলে এত সুন্দর একটা পরিবেশে বসে আছি, সব দিক মিলিয়ে কিন্তু একটা অন্যরকম ভালো লাগার অনুভূতি আমাদের মধ্যে তৈরি হয়েছে। ঠিক এই মুহূর্তে কোন সুরটি আপনার মাথায় বাজছে? একটা বিখ্যাত গান আছে, ওরে নীল দরিয়া। আপনার কাছে তো অনেক বাঁশি আছে, আমরা তো এই বাঁশি বেশ কয়েকটা সুর শুনে ফেললাম, এবার একটু আমরা অন্য বাঁশির সুর শুনি। অবশ্যই। কতগুলো বাঁশি এনেছেন আজকে আপনি? এখানে প্রায় 30-35টার মতো হবে। মানে বিভিন্ন সময়ে? হ্যাঁ, এগুলো হচ্ছে স্কেল হয়। একটা বাঁশি আমিও নিতে চাই। এটাই নিন আপনি। হ্যাঁ, আপনি যেটা এতক্ষণ বাজাচ্ছিলেন সেটাই নেই। ঠিক আছে। এটা মনে হয় আপনার খুব পছন্দের বাঁশি, তাই না? এটা তুলনামূলক পছন্দের। আচ্ছা, হ্যাঁ বোঝাই যাচ্ছে, কারণ আপনি শুরু থেকে এটা হাতে নিয়েছিলেন। কারণ তাহলে আমরা শুনে আসি।
কিছু বাঁশির সুর আছে এমন, আমরা যে কোনো মুহূর্তে শুনি না কেন কোথায় যেন আমরা হারিয়ে যাই। এই ওরে নীল দরিয়ার সুরটা শুনলে ঠিক তেমনটাই আসলে অনুভূতি হয়। কিন্তু একটা বিষয় যেটা হচ্ছে, আমি আপনার বাঁশিটা হাতে নেওয়ার পর আমার কাছে যেটা মনে হলো যে বাঁশি বাজানোটা অনেক কঠিন। অবশ্যই কঠিন। কতটা কঠিন? এটি আসলে আমি নিজেও বলতে পারবো না যে আসলে কতটা কঠিন। আমি নিজেও শিখছি। এটা এতটাই কঠিন যে আসলে এটার শেষ আপনি দেখে ছাড়তে পারবেন না। শিখতেই থাকবেন, শিখতেই থাকবেন, শেখার তো শেষ নেই। হ্যাঁ, আপনি তো শুরুতেই বলছিলেন যে সেই ক্লাস 4-এ আপনি বাঁশি হাতে তুলে নিয়েছিলেন, 6-7 থেকে আপনি মোটামুটি বাঁশি বাজাতে শুরু করেছেন। কিন্তু এটা হাতে নিয়ে আমার যেটা মনে হয়েছে যে আসলে বাঁশি আমার হাতের জন্য না, এটা অনেক কঠিন একটা কাজ। আপনি উপস্থাপনা করছেন, এটাই আপনার আসলে সেটা তো অবশ্যই, কিন্তু এতগুলো বাঁশি চোখের সামনে দেখলে একটু তো হাতে নিতে ইচ্ছে করে। এই বাঁশিগুলোর সংগ্রহের গল্পটা যদি একটু বলেন আমাদের। এখানে তো সবগুলোই প্রফেশনাল বাঁশি, বাট শুরুটা হয়েছে ধরেন আমাদের এলাকায় মেলা হতো। মেলা থেকে আমি আসলে বাবার পকেট থেকে টাকা চুরি করে করে হচ্ছে জমিয়ে বাঁশি কিনতাম, মেলার বাঁশিগুলো। টাকা চুরি করে জমাতেন? কারণ আবার তো কোনো ইনকাম সোর্স ছিল না তখন। পরবর্তীতে যখন একটু বড় হলাম, 9-10-এর দিকে বা 8-9-এর দিকে, তখন হচ্ছে টিউশন করাতাম। ওই সময়টাতে হচ্ছে টিউশনি করিয়ে হচ্ছে টাকা জমিয়ে বাঁশি কেনা শুরু হলো। তো ওইভাবেই আসলে একটু ভালো বাঁশি বাজাতাম। এর পরবর্তীতে যখন ঢাকায় এলাম, ঢাকায় এসে আসলে এই বাঁশিগুলো কেনা হয়েছে। তার মানে আপনার ইনকামের প্রথম টাকাটা দিয়ে আপনি বাঁশি কিনেন? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, এখানে তো আমরা অনেক ধরনের বাঁশি দেখতে পাচ্ছি, আর যেহেতু প্রফেশনাল বাঁশি, এগুলার দাম আসলে কেমন হতে পারে? এখানে আমার কাছে যেগুলো রয়েছে সেগুলো মোটামুটি 700 টাকা থেকে নিয়ে 5000 টাকা পর্যন্ত এরকম আছে। এখানে সর্বোচ্চ দামের বাঁশি কোনটা আমরা যদি একটু দেখতে চাই? এইটা হবে। আচ্ছা, একটু সুর শুনি আপনার। ওকে। কারণ যেহেতু আপনার কাছে অনেক রকমের বাঁশি আছে, আমি হয়তো বা জানবো না যে আপনার কোন বাঁশির সঙ্গে সম্পর্ক কেমন, কোন বাঁশির সঙ্গে কোন স্মৃতি আছে। কিন্তু থাকে না কিছু কিছু জিনিস যে আমি আমার গুরুর কাছ থেকে পেয়েছি, বা এই বাঁশিটা কিনতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক গল্প কিন্তু থাকে। আমাদের ছোট ছোট শখ পূরণের ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে অনেক স্ট্রাগল করতে হয়। এরকম বাঁশি নিয়ে আপনার কোনো গল্প আছে? একটা বাঁশি দেখাচ্ছি। অনেক বাঁশির সাথে আমার অনেক সম্পর্ক রয়েছে, অনেক স্মৃতি রয়েছে। তো একটা বাঁশি আসলে একটা স্কেলের বাঁশি যদি আমরা করি, একটা পিচের বাঁশি যদি আমরা কিনতে যাই, সেক্ষেত্রে সঠিক মেজারমেন্ট বা পরিমাপের যে ব্যাপারগুলো থাকে, সঠিক স্কেলিং করা, এটা আসলে খুব পাওয়াটা কঠিন, এবং এটা আসলে করে নিতে হয়। যেহেতু বাঁশের বাঁশি, এটা ধরেন সূর্যের আলোতে যেমন টিউন চেঞ্জ হয় ওঠানামা করে, আবার শীতের মধ্যে সুর একটু ওঠানামা করে, আবার বৃষ্টির দিনে একটু ওঠানামা করে। তো এই স্কেলের বাঁশিটা হচ্ছে সি শার্পের একটা বাঁশি স্কেলের। এটা আসলে আমি অনেক খোঁজাখুঁজি করে আসলে এটা পেয়েছি। বিশেষ করে যদি বলতে চাই, এই স্কেলটাকে আমার পেতে হলে, মানে সি শার্প তো, আমি প্রায় 10টা বাঁশি চেঞ্জ করেছি, কিনেছি। কেনার পরে দেখেছি না, আসলে এগুলো পারফেক্ট না। এটাও পারফেক্ট যে আমি বলবো এরকম না, বাট এটা এই সি শার্প স্কেলের একটা বাঁশি পাওয়ার জন্য আমি অনেক খোঁজাখুঁজি করতে হয়েছে আমাকে একটা সময়। পরবর্তীতে এখন একটা জায়গায় আসলে পাওয়া গেছে। তো এই আর কি। এটা তো আপনার সেই পছন্দের বাঁশি। আমরা অন্য কোনো বাঁশি সম্পর্কে যদি একটু জানতে চাই, যে সেই বাঁশিগুলো আসলে কতদিন থেকে আপনার সঙ্গে আছে? কতদিন, সব থেকে ওল্ডেস্ট যদি বলি, আমরা একটু বাঁশিগুলা উপরে বের করে রাখতে পারি চাইলে। এটা তো আপাতত সম্ভব হচ্ছে না। আমার কাছে দিন। এত বেশি বাঁশি, মানে একটা সময় বাঁশ ছিল, বাঁশ থেকে এখন সে সুর দিয়ে বাঁশিতে রূপান্তরিত হয়েছে। এই বাঁশিটার গল্প যদি বলি, এইটা হচ্ছে
আমার এলাকার একজন সিনিয়র আমাকে গিফট করেছে। আচ্ছা তো আমি প্রথম দিকে ওই যে বললাম যে ভালোবাসি কেনার একটা নেশা ছিল, বাট টাকা জমাতে জমাতে দেখা গেল যে অন্যভাবে খরচ হয়ে যেত, বা ওই টাকাটা জমানো হতো না সব মিলিয়ে। তো আমি একজনের সাথে, আমার এলাকারই একজন ছিল যাকে আমি বলতাম যে ইস, এই বাঁশিটা হলে আমি অনেক ভালো বাজাতে পারতাম। তো প্রায়ই বলতাম, ওনার সাথে যোগাযোগ হতো, উনি আমার বাঁশি পছন্দ করতেন। তো একদিন হচ্ছে হুট করে উনি উনি আসলে বাইরে থাকে, দেশের বাইরে। তো আমাকে নক করলো, বলতেছে যে তুমি হচ্ছে ওনার সাথে যোগাযোগ করো, কথা বলো। তো আমি জানতাম না যে সে হচ্ছে আসলে বাইরে থেকে বাঁশিটা পাঠাইছে। আচ্ছা আচ্ছা। তো আমি ওনার কাছে গেলাম, ওনারই হচ্ছে বাসার একজন। তো যাওয়ার পরে বললাম যে ভাই পাঠিয়েছে, কি ব্যাপার? তো বললো যে তোমার তো একটা পার্সেল এসছে। উনিও জানতেন না যে বাঁশি, পরে খুলে দেখি হচ্ছে বাঁশি। আচ্ছা, এটা খুবই হচ্ছে সেই বাঁশি। মজার একটা গল্প। কিন্তু একটা জিনিস দেখেন, আমি আপনার এতগুলো বাঁশি যখন নিয়ে যাচ্ছি, বাঁশিগুলোর কিন্তু তেমন ওজন নেই, কিন্তু প্রতিটা বাঁশির সুরের যে ওজন, সেটা কিন্তু আসলে বহন করার ক্ষমতা অন্তত আমার নেই। আমারও নেই আসলে, বাট চেষ্টা করছি। আপনি কি এখন আপনার এই যে যে পার্সেলের গল্পটা শোনালেন, যে সারপ্রাইজ বাঁশিটি আপনি পেয়েছেন, এটার কোনো সুর শোনাতে চান আমাদের? হ্যাঁ, শুনে আসি তাহলে। কানন, আমি যত আপনার বাঁশির সুর শুনছি, তত আমি হারিয়ে যাচ্ছি। আপনি কিন্তু আমাদের আড্ডার শুরুতেই বলছিলেন যে বাঁশি দিয়ে খুব সহজে মানুষের ভালোবাসা পাওয়া যায়, বাঁশির সুরে সহজে প্রেমিকা পাওয়া যায়। কিন্তু গ্রাম অঞ্চলে কিন্তু একটা মিথ আছে, বাঁশির সুর শুনে নাকি পরী আসে। আপনি তো বাঁশি বাজাচ্ছেন দীর্ঘ সময়, কখনো আপনার সঙ্গে এমন হয়েছে? বা এই যে মিথটা আছে, এটা নিয়ে আপনার ব্যাখ্যাটা কি? এটা আমার কাছে কোনো ব্যাখ্যা নাই, এটা আসলেই আমি মনে করি মিথ। কারণ হচ্ছে আমি তো এখন পর্যন্ত সেরকম কোনো পরীর দেখা পাইনি, বাঁশিবাজি পাবো কিনা সেটা তো জানি না, বাট এটা আসলে আমার কাছে কাল্পনিকই মনে হয়েছে। কাল্পনিক পরী না আসুক, বাস্তবের কোনো পরীরও দেখা পাননি? না, এখন পর্যন্ত পাইনি। তার মানে কি আমরা কি ধরবো, যে আপনার বাঁশি বাজানোর সার্থকতা আসতে আরো সময় লাগবে? আমার তো ধরেন এক একজনের সার্থকতা এক এক জায়গায়। আমার কাছে হচ্ছে আমার শ্রোতারা সার্থক হতে পারলে আমি সার্থক, আমার শ্রোতারা আনন্দ পেলে আমি সার্থক। এটা যে এরকম হতে হবে যে আমি বাঁশি বাজিয়ে প্রেম করবো, এরকম না আমার কাছে ব্যাপারটা। আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে গান গায় সঙ্গীত শিল্পী যারা আছে, তারা খুব সহজে পরিচিতি পেয়ে যেতে পারে, বা একটা গান শ্রোতার হৃদয়ে যখন জায়গা করে নেয়, তখন কিন্তু সেই গানের শিল্পীও শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেয়। কিন্তু এই যে যারা বংশীবাদক আছে, তাদেরকেও কিন্তু মনে মনে বাঁশির সুরে গানটা গাইতে হয়, কিন্তু তাদের পরিচিতি পেতে বা সেই সঙ্গীত শিল্পীর মতো সহজে দর্শক মনে কিন্তু জায়গা করে নেওয়া যায় না। এটা তো নিশ্চয় অনেক চ্যালেঞ্জিং। তো এই জায়গায় আসলে খুব সহজে কিভাবে নিজেকে সবার মনে গেঁথে দেওয়া যায়? খুব সহজে গেঁথে দিতে চাইলে আমি বলবো যে আসলে সব কিছুই চ্যালেঞ্জিং। গান তো সবাই গায়, বাট আমরা চিনি হাতে গোনা কয়েকজনকে। বাঁশিটাও সেম, আমরা বাঁশি যারা বাজায়, বিশেষ করে যদি বাঁশির কথাই বলি, এখন তো অনেক প্ল্যাটফর্ম আছে যেগুলো থেকে নিজেকে আসলে চেনানো যায়। ধরেন ফেসবুকে আপনি একটা ভালো ভিডিও করে আপনি ফেসবুকে দিতে পারেন, ইউটিউবে দিতে পারেন। সব মিলিয়ে ভালো করতে পারলে, ভালো বাজাতে পারলে মানুষ কেন দেখবে না বা কেন শুনবে না। কানন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এই আড্ডায় বসার জন্য।
আজকে কিন্তু আমার দারুণ একটা সময় কেটেছে। প্রথমত এরকম একটা পরিবেশ, সঙ্গে আপনার বাঁশির সুর, সব মিলিয়ে আমার আজকের দিনটা বলা চলে একদম সম্পূর্ণ হয়ে গেছে। আমরা আমাদের আড্ডাটা শেষ করব, তবে শেষটা অবশ্যই আপনার একটা বাঁশির সুর শুনতে শুনতে আমরা শেষ করব।